গুড মর্নিং স্টুডেন্টস। আজকের ভৌত বিজ্ঞানের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের দিনের ক্লাসে তোমাদের বলা হয়েছিল যে এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে সরলরেখা বরাবর আকর্ষণ করে, তাহলে পৃথিবীর উপর প্রতিটি বস্তুর সঙ্গে অন্য বস্তুর কী হয়, ঠোকাঠুকি লাগা উচিত, কিন্তু তেমনটা হয় না। এবং সেই থেকে তোমাদের অভিকর্ষজ ত্বরণের সমীকরণটাও বলেছিলাম। আজকে দেখো, এই অভিকর্ষ ও মহাকর্ষের প্রভাবে যে গতির কিরূপ পরিবর্তন ঘটে সেটা আমরা আলোচনা করব। তো একটা খেলার বলকে যদি আমরা উপর থেকে ছুঁড়ে ফেলে দিই, তাহলে সেটা কী হবে? এটা যদি সারফেস হয় তাহলে সারফেসের দিকে পড়বে, তাই তো? এখন প্রশ্ন হচ্ছে, বলটি ছাড়ার ঠিক আগের মুহূর্তে সেটির বেগ কত ছিল, আর ঠিক যখন এখানে ভূমিস্পর্শ করলো বলটা, তার আগের মুহূর্তে কি বেগ শূন্য ছিল? তাহলে প্রত্যেক সেকেন্ডে যখন বলটা পড়তে থাকছে, তখন কি হচ্ছে? বেগ সময়ের সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে। তাই তো? অর্থাৎ বলটিতে কি হচ্ছে? ত্বরণের সৃষ্টি হচ্ছে। বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। এই ত্বরণের জন্য কোন বল দায়ী সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। অভিকর্ষ বলের প্রভাবে অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষজ ত্বরণ বলে। এবার আমরা জানি নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে কি জানি, F ইজিক্যাল টু এম ইন্টু এ, যেখানে F সমান হচ্ছে কি, এখানে এম ভরের, F সমান হচ্ছে এম ভরের বস্তুর ওপর অভিকর্ষ বল। অভিকর্ষ বল যার মান জি ইন্টু ছোট হাতের এম ইন্টু বড় হাতের এম বাই আর স্কোয়ার। ওকে, আগের দিন দেখিয়েছিলাম তোমাদের জি এম এম বাই আর স্কোয়ার, যেখানে জি হচ্ছে কি মহাকর্ষীয় ধ্রুবক, এম সমান হচ্ছে বস্তুর ভর, এম সমান হচ্ছে বড় হাতের এম সমান হচ্ছে এটা পৃথিবীর ভর, আর এটা পৃথিবীর ব্যাসার্ধ। ওকে, তাহলে আমরা এটা লিখতে পারি যে জি এম ইন্টু এম বাই আর স্কোয়ার সমান এফ ইন্টু এম ইন্টু এ। এটা লিখতে পারি তো? তাহলে এখান থেকে যদি আমরা এম এম কেটে যাচ্ছে, তাহলে এ সমান হচ্ছে কি জি এম বাই আর স্কোয়ার। তাহলে দেখা যাচ্ছে এ সমান জি, এটা তো জি এর মান, জি ইজ ইকাল টু জি এম বাই আর স্কোয়ার, আগের দিন প্রমাণ করে তোমাদের দেখিয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারছি?
যে জি হলো বস্তুর ভর নিরপেক্ষ, অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণের মান জি হলো বস্তুর ভর নিরপেক্ষ, অর্থাৎ যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রেই জি এর মান একই হবে। ওকে, তাহলে দেখা গেল যে কি, যে একক ভরের বস্তুর উপর, অতএব একক ভরের বস্তুর উপর অভিকর্ষ বলের মান এবং অভিকর্ষজ ত্বরণের মান সমান, এটা প্রমাণ করতে দেয় তোমাদের। বোঝা গেল? জেনে রাখো, এসআই পদ্ধতিতে যদি আমরা জি এর মান লিখি, তার জি এর মান কত হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এসআই পদ্ধতিতে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে জি ইজিক্যাল টু কী হচ্ছে, জিএম বাই আর স্কোয়ার, যে সূত্রটা আমরা আগে করেছিলাম, এই সূত্রটা কি হচ্ছে, জিএম এর মান হচ্ছে ধ্রুবক, এই পৃথিবীর একটা ভর আছে জি, এই জিএম এর মান ধ্রুবক, তাহলে এখন জি ইজিক্যাল টু জিএম বাই আর স্কোয়ার, এখানে জিএম ধ্রুবক নির্দিষ্ট মান আছে, তাহলে অতএব জি এর মান শুধুমাত্র আর এর উপর নির্ভরশীল। ওকে, আর এর উপর নির্ভরশীল। এবার আমাদের দেখতে হবে, এটা তো পৃথিবীর ব্যাসার্ধ, আর এর মান কি পৃথিবী সব জায়গায় সমান? ওকে, আর এর মান কি সব জায়গায় সমান? পৃথিবীর সব স্থানে আর এর মান কি সমান? তাহলে পৃথিবীর সব স্থানে জি এর মানও কি সমান? এই কোশ্চেনগুলো অ্যারাইজ হচ্ছে, পৃথিবীর সব অবস্থানে কি বস্তুর ওজন এমজির সাথে সমান? ঠিক আছে, এক্ষেত্রে হিসেব করে দেখা গেছে যে চাঁদের যে গড় অভিকর্ষজ ত্বরণ হয়, সেটা হচ্ছে পৃথিবীর গড় অভিকর্ষ ত্বরণের 1/6 গুণ। মনে থাকবে, পৃথিবীর যে গড় অভিকর্ষ ত্বরণ তার 1/6 গুণ। তাহলে আমরা একটা অঙ্ক দিচ্ছি, 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে, তার মান কত? এটা হচ্ছে 9.8 নিউটন, আগের দিন আমরা প্রমাণ করেছিলাম, দেখিয়েছিলাম। তাহলে ভর যদি 3 কেজি হয়, তাহলে কি হবে, পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? পৃথিবী আকর্ষণ করবে কত বল দ্বারা? আগের দিন তোমার দেখিয়েছিলাম, এটা হবে 3 × 9.8 নিউটন, এত বল দ্বারা। চন্দ্রপৃষ্ঠে কত বল হবে? বাই 6, 1/6 গুণ বলেছে। তাহলে চন্দ্রপৃষ্ঠে কত হবে?
এটা পৃথিবী পৃষ্ঠে হলো, চন্দ্রপৃষ্ঠে কত হবে? 3 ইন্টু 9.8/6 এত নিউটন। বোঝা গেল? এবার একটা ছোট্ট কাগজের টুকরো আর একটা পাথরের টুকরোকে একসঙ্গে বেঁধে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। ঠিক আছে, নেক্সট ছোট্ট পাথরের টুকরো কে একসঙ্গে বেঁধে এবং একটি কাগজের টুকরোকে একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো। কি ঘটবে যদি একই উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হয়? তাহলে এক্ষেত্রে কি দেখতে পাবো আমরা? পাথরের টুকরোটি ভারী বলেই কাগজের টুকরোর আগে মাটিতে এসে পড়ল। ঠিক আছে, বোঝা গেল? তাহলে গ্রিসের বিখ্যাত বিজ্ঞানী বা দার্শনিক বলতে পারো অ্যারিস্টটল এই ধারণা পোষণ করতেন যে হালকা বস্তুর তুলনায় ভারী বস্তু আগে মাটি স্পর্শ করে। পরবর্তীকালে ইতালীয় বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই 1564 থেকে 1642 তার জীবনকাল প্রমাণ করে দেখান যে হালকা বা ভারী বস্তু সকল বস্তুকেই একই উচ্চতা থেকে একসঙ্গে ছেড়ে দেওয়া হলে তারা একসঙ্গে মাটি স্পর্শ করে। ব্যাপারটা কেমন গোলমেলে? তিনি কি করেন? তিনি একটা পরীক্ষা করেছিলেন যে গ্যালিলিও একই আয়তনের একটা নিরেট লোহার গোলক আর একটি কাঠের গোলককে ইতালির পিসা শহরের বিখ্যাত হেলানো মিনারের শীর্ষ থেকে একসঙ্গে ছেড়ে দেন। তখন সবাই অবাক হয়ে দেখেন যে তুলনায় অনেক ওজনে ভারী বস্তুটি কি হচ্ছে, ভারী লোহার গোলক এবং হালকা কাঠের গোলক প্রায় একই সঙ্গে নামতে নামতে মাটি স্পর্শ করছে। তো আমরা এই পরীক্ষাটাকে আমরা ঘরেও করতে পারি। কীভাবে করব? যে 1 টাকার একটা কয়েন নেবে, সেই কয়েনের চাইতে ছোট একটা টুকরো কেটে নিতে হবে। কয়েনটার চাইতে কিন্তু ছোট হতে হবে। কাগজের টুকরোর মাপ কোনোভাবে যেন কয়েনের চেয়ে বড় না হয়। এবার কি করবে? তোমার বাড়িতে করবে এটা। এবার কি করবে? এবার কয়েন ও কাগজের টুকরোকে আলাদাভাবে একই উচ্চতা থেকে ছেড়ে দেবে। কি দেখবে তোমরা? কয়েনেরটা আগে পড়লো, কাগজের টুকরোটা পরে। এবার কি হবে? কয়েনটির উপর কাগজের টুকরোটি ভালোভাবে বসিয়ে দাও ও কাগজের টুকরো সহ কয়েনটার ছবির মতো করে উপর থেকে ছেড়ে দাও। তোমাদের ছবিটা দেখাচ্ছি তোমাদের। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। এবার কি দেখা যাবে? যে কাগজের টুকরোর চেয়ে কয়েন তো অনেক বেশি ভারী। তাহলে তারা একসঙ্গে মাটি স্পর্শ করলো কেন? তাহলে প্রথমে ঘটনাটা কি ঘটলো? প্রথমে আলাদাভাবে ফেলার সময় কয়েন যেভাবে বায়ুর বাধাকে অতিক্রম করতে পেরেছিল, তোমার কাগজের টুকরো তা পারেনি। আর একসঙ্গে ফেলার সময় কি হচ্ছে? কয়েন ও কাগজের টুকরো একসঙ্গে বায়ুর বাধা অতিক্রম করেছে, তাই এক্ষেত্রে কয়েন ও কাগজ একসঙ্গে পড়েছে। এবার তোমরা ভেবে বলো যে বায়ুর বাধা না থাকলে কয়েন ও কাগজকে যদি আলাদাভাবে ফেলা হয় তাহলে তারা কি একসঙ্গে পড়তো না আগে পড়তো? নিশ্চয়ই একসঙ্গেই পড়তো। তাহলে পৃথিবীর টানে বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে কি বলা হয়? পতনশীল
বস্তু। পতনশীল বস্তু। তাহলে পৃথিবীর টানে কোনো বস্তু পৃথিবীর দিকে পড়তে থাকলে তাকে বলা হয় পতনশীল বস্তু। এই পতনশীল বস্তু অবাধে পতনশীল মানে বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলাই 3টি সূত্র দিয়েছেন। কি কি সূত্র? 1 নম্বর হচ্ছে কি, একই উচ্চতা ও স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সব বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। আমরা দেখলাম একটু আগে পরীক্ষা করে। আর সময় যত বৃদ্ধি পাবে, সময় বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর বেগও বাড়তে থাকে, বেগও বৃদ্ধি পেতে থাকে। 3 নম্বর সূত্র কি বলছে? সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্বও বৃদ্ধি পায়। এই 3টি সূত্র তিনি দিয়েছিলেন। ওকে, তো এই প্রসঙ্গে হচ্ছে কি, তো আমরা যদি পৃথিবীর উপর দাঁড়িয়ে একটা পাথরের টুকরোকে সোজা উপরের দিকে ছুড়ে দিই, পাথরটি যত উপরে ওঠে তার গতিবেগ কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ এটা গতির উল্টো দিকে যাচ্ছে। কারণ অভিকর্ষ বল তো পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করছে, পৃথিবী পৃষ্ঠের দিকে ক্রিয়া করছে। তার উল্টো দিকে যখন আমরা ফোর্সটাকে অ্যাপ্লাই করছি, যতক্ষণ পর্যন্ত না যেটা নিউট্রালাইজ অবস্থায় আসছে, দুটো বলের সাথে সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত উপরে উঠতে থাকলো। বেগ কমতে কমতে গিয়ে একটা পজিশনে গিয়ে 0 হবে, তারপরে আবার অভিকর্ষের টানে পৃথিবীর দিকেই ফিরে আসবে। তাহলে অভিকর্ষের টানের দিকে ত্বরণও হয়, ফলে ঊর্ধ্বমুখী বেগ কমে যায় এবং একসময় অভিকর্ষের টানে তা বাড়তে থাকে, তাই পাথরটি আবার ফিরে আসে। এবার ভূমির সঙ্গে যদি আমরা কোনাকুনিভাবে কোনো পাথরের টুকরোকে ছুঁড়ে দিই, তাহলে সেই পাথরটির গতিপথ কীরকম হবে? এরকম হবে, তাই তো? তাহলে এখানে যদি একটা পয়েন্ট আমরা করে নিই, দুদিকে দুটো স্পর্শক, অভিকর্ষের টানের দিক হচ্ছে এটা আর পাথরের দিক হচ্ছে এটা। পাথরের গতির অভিমুখ আর অভিকর্ষ টান এদিক ক্রিয়া করছে। ঠিক আছে, তাহলে এটা কোনাকুনি ছুড়ে যদি আমরা কোনাকুনি আড়াআড়িভাবে ছুড়ি, তাহলে কিন্তু কি হবে? তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই, বেগের দিক কিন্তু বদলে যাচ্ছে। দেখো, আস্তে আস্তে বেগের দিক বদলে যাচ্ছে এবং বদলাতে আবার ভূমির দিকেই ঘুরে আসছে। কিন্তু দেখো, লাস্টে কিন্তু অভিকর্ষের টানে আবার ভূমির দিকেই ঘুরে আসছে। এটা হচ্ছে ভূমি। ঠিক আছে, তাহলে এই ভূমির দিকে ঘুরে যাওয়ার জন্য দায়ী কোন বল? অভিকর্ষ বল। আর এই টানটাকে বলে অভিকর্ষ টান। অভিকর্ষ টানে কি হয়? চলন্ত বস্তুর বেগ পাল্টায় এবং কি হচ্ছে, এই বাঁকা পথে আবার ভূমির দিকেই ফিরে আসছে। ওকে, তাহলে পৃথিবীর থেকে আকাশে পাঠানো কৃত্রিম উপগ্রহকে এইভাবে ছুড়ে দেওয়া হয়, তাই ফলেই কিন্তু কি হয়, এরা পৃথিবীর দিকে ঘুরতে থাকে এবং ঘোরার সময় কিন্তু কি হয়, আড়াআড়িভাবে ঘুরতে থাকে। বোঝা গেল? তাহলে মহাকর্ষের প্রভাবে যে গতির যে বিভিন্ন অভিমুখ যে প্রভাবে যে গতির কীরকম পরিবর্তন হয়, সেগুলো আজকে আলোচনা করা হলো তোমাদের। আর পরের দিন আমি তোমাদের স্থির তড়িৎ বল ও আধানের ধারণা নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের ক্লাস এ পর্যন্তই।